দেশ জুড়ে টানা বৃষ্টিতে আজও দুর্ভোগ, আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস। সিলেট সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা। দীর্ঘ ৭৭ বছর পর ফের চালু হচ্ছে রাজশাহী কলকাতা ট্রেন সার্ভিস। এখনও সিদ্ধান্ত হয়নি রুট নিয়ে, যাত্রীর পাশাপাশি পণ্য বহনের দাবি ব্যবসায়ীদের। এবং রাজধানীর নিত্য বাজারে বাজেটের নেতিবাচক প্রভাব, ঘোষণার বাইরেও বেড়েছে অনেক পণ্যের দাম। সাধারণের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সকাল থেকে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি অনেক সড়কে যানবাহন বিকল হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। এতে বেশি দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় আরও কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জে প্রভাব পড়বে বলেও জানায় আবহাওয়া বিভাগ। দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, জানতে চাই আজকের যে ঢাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আবহাওয়া দপ্তরের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছে? অলি, আপনি হয়তো জেনে থাকবেন যে গত ২-৩ দিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা হয়তো চলবে আগামী ৪ তারিখ পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর এটাই বলেছে। একই সঙ্গে আমি আপনাকে আরেকটু জানিয়ে দিতে চাচ্ছি যে এই বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে এবং এরপর থেকেই বর্তমান পরিস্থিতিটা আরও বেশি কঠিন হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ১১ নম্বর থেকে ১২ নম্বরের এই রাস্তাটাতে, মূল সড়কে দেখা যাচ্ছে যে আপনি কী পরিমাণ রাস্তার জ্যাম। এই জ্যামের কারণটা ছিল যে আজকে হলো এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এই পরীক্ষায় সবাই পরীক্ষার্থীরা যারা আছেন তাদেরকে পরীক্ষা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, পরীক্ষা দিতে যেতে যথেষ্ট বেগ করতে হচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু বলতে চাই যে এই পরীক্ষার্থীদের মধ্যে অনেকে উৎকণ্ঠা দেখা দিচ্ছে। তারা স্বজনদের নিয়ে পরীক্ষার হলে যাচ্ছে ঠিকই, কিন্তু সময় মতো পৌঁছাতে পারবে কিনা এটা নিয়ে তারা যথেষ্ট শঙ্কিত আছে। এরই মধ্যে আপনাকে আরেকটু বলতে চাচ্ছি, বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার কারণে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে মানুষ ভিজে ভিজে একই সঙ্গে হাঁটু সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানি আমি দেখে এসেছি কিছুক্ষণ আগে। মিরপুর ১ নাম্বার থেকে বাংলা কলেজের সামনে পর্যন্ত প্রচুর পরিমাণে জলাবদ্ধতা শুরু হয়েছে এবং এখানে মানুষের ভোগান্তিটা অনেক বেশি। কিছু কিছু গাড়ি দেখা যাচ্ছে যে তারা যেতে পারছে না, সাইলেন্সার পাইপের ভিতরে বা ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, পানি ঢুকে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেই দেখেছি যে সিএনজি যে অটোগুলো তারা হচ্ছে ঠেলাঠেলি করে চালাচ্ছে। অফিসে যাচ্ছে যারা এই মুহূর্তে, তাদের একে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তারা অফিস আদালতে যেতে যে তাদের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, একই সঙ্গে নষ্ট হচ্ছে তাদের অনেক বেশি টাকা। তো এই নিয়ে যদি স্কুল পড়ুয়া বা স্কুলের যারা শিক্ষার্থী তারাও হয়তো কম স্কুলে যাচ্ছে, কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী তাদের ভোগান্তিটা অনেক বেশি। অলি, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি মুনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে নদ নদীর পানি বাড়তে থাকায় সিলেট সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সদ্য বন্যার ধকল পোহানো ২ জেলার লাখো মানুষ। উজানের ঢলে তিস্তাসহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। গেল মাসের বন্যায় পানিবন্দী হয়েছিলেন সুনামগঞ্জের ৯ লাখ মানুষ। এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিন কাটছে হাজার খানেক মানুষের।
কদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। এতে আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন নিম্নাঞ্চল ও নদী তীরের মানুষ। বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যেহেতু সুনামগঞ্জ নিচু এলাকা, এটুকু পানি হচ্ছে, এটা কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যা শুরু হয়ে পানি বাড়লে পানি তোলা আছে ভারী বৃষ্টিতে সিলেটে কুশিয়ারা ও সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 72 ঘন্টা হালকা ও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উদ্বেগ বেড়েছে বন্যার ধকল থেকে সদ্য বাড়িঘর গোছাতে থাকা মানুষের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে লালমনিরহাটের বেশিরভাগ উপজেলা এবং চর ও নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আমাদের বাড়ির তো প্রচুর পানি, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, রাস্তা সব ডুবে গিয়েছে। ঘরে ঘরে পানি হচ্ছিল, তাও কেউ খোঁজ খবর নেয়নি, কেউ দেখেনি। চিলার ভিতরে পানি, পাক শাক করা খুব সমস্যা হয়ে গেছে। তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার বন্যা পরিস্থিতি জানতে যাব সিলেটে। সেখানে রয়েছেন সহকর্মী শিপার চৌধুরী, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। শিপার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে নতুন করে যে ধরনের প্রভাব বৃষ্টির আমরা দেখছি, তাতে অবশ্যই আমরা জানতে পেরেছি যে নতুন করে আবারও বন্যা কবলিত হয়েছে সেখানকার মানুষ। আপনার কাছে জানতে চাই বাকিটা। আজ দুদিন থেকে আবার কিন্তু সিলেটবাসী বন্যায় পানিতে কবলিত অবস্থায় পড়েছে। তো আসলে কিন্তু আজকে দুদিন থেকে কিন্তু চেরাপুঞ্জিতে এবং মেঘালয় সহ দেশে কিন্তু অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে কিন্তু সীমান্তবর্তী এলাকা ঘেঁষা যে সকল নদী যেমন সুরমা, কুশিয়ারা, সারি-গোয়াইন সহ সবকটি নদী পানি কিন্তু বিপদ সীমার অধিকাংশ পয়েন্টে উপর দিয়ে বয়ে যাচ্ছে। তো আসলে কিন্তু এই মুহূর্তে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে 113 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি কিন্তু বয়ে যাচ্ছে। পাশাপাশি কুশিয়ারার আমলশিদ এবং ফেঞ্জুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সারি নদীর একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাট, জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ এই এলাকাগুলো কিন্তু আবারও বন্যায় কবলিত অবস্থায় মানুষ পড়েছে। পাশাপাশি যদি আমি বলি যে মানুষ এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে, মাত্র 5-7 দিন আগে কিন্তু বন্যার পানি কমে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে গিয়েছিল, ঘর বাড়ি মেরামত সহ মানুষ স্বাভাবিক জীবনযাপনে এক চিন্তায় পড়তো। এই অবস্থায় আবার যে সিলেটে বন্যা এসেছে, মানুষ কিন্তু খুবই শঙ্কিত পর্যায়ে আছে যে এই অবস্থা থেকে মানুষ কিভাবে উদ্ধার হবে এবং এই পরিস্থিতি থেকে মানুষ কবে যে এই পরিস্থিতি থেকে মানুষ এই ভোগান্তি থেকে নাগাদ পাবে। তো অপরদিকে যদি আমি নগরীর কথা বলি, নগরীর সুরমা ঘোষিত যে সিলেট পয়েন্টে এই মুহূর্তে মাত্র 3 পয়েন্ট বিপদসীমার নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু নগরীর নিম্নাঞ্চল গুলিতে কিন্তু পানি এসে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু মানুষ পানি নিমজ্জিত। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি বলেছে যে আগামী 3 থেকে 5 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যে কারণে কিন্তু বন্যার আরো ভয়ঙ্কর অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের বন্যার সর্বশেষ। শিপার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে ফেনীর মুহুরী নদীর বেড়ি বাঁধের 3 স্থান ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে অন্তত 20,000 মানুষ। এখন পর্যন্ত এই ঘটনায় একজন মারাও গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে। দোকানে পানি ঢুকে যায়। রাত 11:15টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার 3টি স্থানে বেড়ি বাঁধ ভেঙে লোকালয়েও পানি ঢুকতে শুরু করেছে। নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে সেখানে। 27 বিলিয়ন ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। মূলত আইএমএফ এবং কয়েকটি দাতা সংস্থার ঋণের টাকায় বেড়েছে রিজার্ভের পরিমাণ। এতে সাময়িক স্বস্তি ফিরলেও ঋণের অর্থে রিজার্ভ বৃদ্ধি ভালো ফলাফল বয়ে আনবে না বলে মনে করেন আমদানি রপ্তানিকারকরা। তবে শুধু বৈদেশিক ঋণে নয়, রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধির কারণে রিজার্ভের পতন রোধ করা সম্ভব হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। রেজা খানের বিশেষ রিপোর্ট।
আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ১.১৫ বিলিয়ন এবং উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া, আইবিআরডি এবং আইডিবির ৯০ কোটি সহ $২০৫ কোটি যোগ হয়েছে রিজার্ভে। এতে দেশে গ্রস রিজার্ভ $২৭.১৫ বিলিয়ন। যদিও আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী $২২ বিলিয়ন ঘরে অবস্থান করছে রিজার্ভ। বৈদেশিক ঋণের সুবাদে রিজার্ভের পাল্লা ভারী হওয়ার বিষয়টিতে খুশি নন আমদানি রপ্তানিকারকরা। তাদের মতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সক্ষমতা বাড়িয়ে রপ্তানি বৃদ্ধিতে মনোযোগী হওয়া বেশি প্রয়োজন। আইএমএফ এর ঋণ এনে আপনি রিজার্ভ বাড়াবেন কেন? আইএমএফ $1 বিলিয়ন 1 কত বিলিয়ন ডলার দিয়েছে, আর আমরা তো বাংলাদেশের রপ্তানি খাত প্রতি মাসে অন্তত $5 বিলিয়ন আমরা দিচ্ছি। তো আপনি রপ্তানিটাকে আরো স্মুথ করেন, রপ্তানি বাণিজ্যকে স্মুথ করেন, তাহলে আইএমএফ এর ঋণ প্রয়োজন হবে না। যদিও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলছেন শুধু ঋণে নয়, নীতি সুধার এবং রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধি সহ তাদের নানা উদ্যোগে রিজার্ভের পরিমাণ বেড়েছে। শুধুমাত্র বৈদেশিক ঋণের কারণেই রিজার্ভ বেড়েছে, সেটা বৈদেশিক ঋণ কিছুটা হেল্প করেছে, তবে এর পেছনে আমাদের পলিসি ইনিশিয়েটিভ ছিল, আমাদের কার্যক্রম ছিল। সেই কার্যক্রমের ফলাফল হিসেবে আমরা কিন্তু রিজার্ভের পতনটাকে বন্ধ করে রিজার্ভের বৃদ্ধির যে একটা প্রবণতা সেটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে রিজার্ভ এখন আইএমএফ এর লক্ষ্যমাত্রার উপরে আছে, তাই এই প্রবণতা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানান ডক্টর হাবিবুর। আইএমএফ এর যে টার্গেট ছিল, আইএমএফ এর যে একটা লক্ষ্যমাত্রা ছিল, সেটার উপরে আছি আমরা অনেকটাই সিগনিফিকেন্টলি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ৭৭ বছর পর আবারও চালু হচ্ছে রাজশাহী কলকাতা ট্রেন সার্ভিস। ঢাকা ও খুলনার পর এবার রাজশাহী থেকে কলকাতায় সরাসরি ট্রেন যোগাযোগ চালু হচ্ছে। নতুন এ রুট চালু হলে ভারত বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেড়ে হবে ৪। তবে রাজশাহীর ব্যবসায়ী মহল বলেছেন যাত্রীর পাশাপাশি লাগেজ বগি দিলে দুদেশের ব্যবসা আরও চাঙ্গা হবে। এদিকে ট্রেনের রুট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামলের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রাজশাহী থেকে কলকাতা রুটে ট্রেন সার্ভিস চালুর খবরে এরই মধ্যে রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর আদিবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এসব অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ মনে করছেন উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা ছাড়াও রাজশাহীর সঙ্গে ভারতের যোগাযোগের নতুন মেলবন্ধন তৈরি হবে। রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন আমরা উদযাপন করছি। রাজশাহীবাসী হিসেবে দীর্ঘ এটা আমাদের প্রত্যাশা ছিল যে রাজশাহী থেকে কলকাতা এটা সরাসরি একটা কানেক্টিং এটা কোনো ব্যবস্থা করার জন্য ট্রেনের জন্য, তো সেইটা এখন সম্ভব হয়েছে, এই জন্য আমরা আসলে অনেক আনন্দিত। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু জানান, রাজশাহী কলকাতা ট্রেন যোগাযোগ চালু হলে এ অঞ্চলের ব্যবসায়ীরা উপকৃত হবে। বিশেষ করে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেক সহজ হবে। আমাদের এই অঞ্চলের যারা ব্যবসায়িক আছেন এবং বিভিন্ন যারা রোগী টুগী হিসেবে যায় ট্রিটমেন্টের জন্য, তারা কিন্তু আরামে এখন এই অঞ্চল থেকে যেতে পারবে। বহুল কাঙ্ক্ষিত এই ট্রেন সার্ভিসটি চালু হতে যাওয়ায় সন্তুষ্ট রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রও। এটি এই এলাকার মানুষের বিনোদন, যোগাযোগ স্থাপন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, স্বাস্থ্য সুবিধা সবকিছু মিলিয়ে একটা বড় প্রভাব রাখবে। রাজশাহী কলকাতা ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্ত দিয়ে ভারতের সিঙ্গাবাদ, মালদহ, ফারাক্কা, কাটোয়া, খাগড়াঘাট হয়ে কলকাতার হাওড়া রেল স্টেশনে পৌঁছাবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। সোমবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে স্প্রিন্ট গান বসিয়ে এ অভিযান পরিচালনা করেন গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান। এ সময় যেসব গাড়ির গতি ৮০ কিলোমিটারের উপরে তাদেরকে দেয়া হচ্ছে মামলা, আর যেসব গাড়ির গতিসীমা নিয়মের ভিতরে আছে এবং বৈধ কাগজপত্র আছে তাদেরকে দেয়া হচ্ছে সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে এর বাইরেও আলু, পেঁয়াজ, মুরগি, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পেয়েছে, আর চাল, ডাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। এতে করে সাধারণ মানুষের চোখে মুখেও দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ। বিস্তারিত থাকছে তানজিদ ভুঁইয়ার রিপোর্টে।
2024-25 অর্থবছরের জাতীয় বাজেটে 7,97,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাবনায় আনা হয়েছে তার বেশিরভাগই এরই মধ্যে বেড়েছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজার সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতাদের মনে অস্বস্তি বিরাজ করছে। এদিকে অর্থনীতির জটিল হিসাব নিকাশ বোঝেন না শ্রমজীবী সহ সমাজের নিম্ন আয়ের মানুষরা। বোঝেন প্রতি বছর বাজেট মানেই ব্যয়ের নতুন নতুন খাত তৈরি হওয়া, তাই বাজেট নিয়ে তাদের উৎসাহ কম, বরং আতঙ্কটাই বেশি। পটল, চিচিঙ্গা, করলা, টমেটো, এরপরে কাঁচামরিচ। বৃষ্টির কারণেও আছে, আবার বাজেটের কারণেও আছে। সাধারণ মানুষ আর নিম্ন মধ্যবিত্ত মানুষ, এদের সবকিছুই নাগালের বাইরে। আলু চালের দামের থেকে বেশি দাম, আমরা কি কিনবো আর কি খাইবো। বাজেটের কারণে প্রতি বছর বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর পক্ষে নয় কারণ বাজারের বিক্রেতারাও। বাজার একটু বাড়তি আরই, ঈদের 2-3 দিন পর 150 টাকা বেচি, এখন বেচতে 170 টাকা। দিন গেলে বাড়বো, স্টক করে রাখছে 50-60 টাকা কেজি কিনে রাখছে, 90 বেচবো, 100 বেচবো, 120 বেচবো। বাজেট যেহেতু ঘোষণা করছে দাম বাড়ার, তো কাজুর দাম বাড়তে পারে আশা করা যায়, বাড়ার সম্ভাবনা আছে এতটুকু ভাইয়া। আর দাম আশা করি না বাড়লেই ভালো, কাস্টমার কিনা খাইতে পারবো, আমরা চাই বেচা বেশি হোক। বড় কোনো পরিবর্তন ছাড়াই 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে রোববার। গত 6 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী উপস্থাপনের পর রোববার এ বাজেট সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে পাশ হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। লালমনিরহাটের কালীগঞ্জে কলেজ কর্তৃপক্ষের অবহেলায় উচ্চ মাধ্যমিক কারিগরি পরীক্ষার্থীর প্রথম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি 16 জন। শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা বলছেন কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা দেওয়া হলো না শিক্ষার্থীদের। তবে তদন্ত কমিটি করে স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লালমনিরহাট থেকে সুমন খানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মেজবা রহমান। লালমনিরহাটের কালীগঞ্জের চরবলাই ইউনিয়নের সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশ মতো এইচএসসি প্রথম বর্ষে 16 জন পরীক্ষার্থী ফর্ম পূরণ করে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহের জন্য গেলে কলেজ কর্তৃপক্ষ জানায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হবে। এমন আশ্বাসে পরীক্ষা কেন্দ্রে গিয়েও প্রবেশপত্র পায়নি তারা। শেষ পর্যন্ত কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারেনি 16 জন পরীক্ষার্থী। কি নাকি ভেজাল করছে, ওই জন্য আমরা এডমিট পাই নাই আর কি। স্যার বোর্ডে গেছে, যাওয়ার পরে যারা যারা ফর্ম ফিল আপ করে নাই ওদের নাম ডিলিট করতে যায়, আমাদের নাম সহ সবগুলো ডিলিট করে দিছে। কি বলে কাগজের সমস্যা আছে, এই জন্য এডমিট দেয়নি। আমরা পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমরা এখনো এডমিট কার্ড পাইলাম না। তবে অভিভাবকরা বলছেন তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিল প্রতিষ্ঠানটি, এর দায়ভার কে নেবে? একটা বছর গ্যাপ হয়ে গেল, তাহলে এটা কি আমাদের কি বাচ্চা কাচ্চা আমরা মানুষ করতেছি নাকি অমানুষ করতেছে? 3 দিন থেকে আমি যোগাযোগ করি, কোনো এডমিট পাই না। ওই এডমিটের কথা জিজ্ঞেস করি, তারা কোনো সদুত্তর দেয় না। একটা বছর গ্যাপ দেওয়া মানে তার লাইফটাই ধ্বংস। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগটা আসলে আমার মোবাইল ফোনেই আসে, আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। তদন্ত কমিটি আমরা করব, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা আসলে বুঝবো যে গাফিলতিটা প্রতিষ্ঠানের রয়েছে না কোনো ইন্ডিভিজুয়াল শিক্ষকের রয়েছে না আমাদের শিক্ষক ছাত্রছাত্রীদের রয়েছে। যে সেই অনুযায়ী আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মেজবা রহমান, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের প্রথম সভা আজ। নিয়মিত রুটিন অনুযায়ী এই সভায় আলোচনায় থাকবে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স। সেখানে আনুষ্ঠানিক এজেন্ডায় পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি, আসন্ন নারী টি20 বিশ্বকাপও থাকছে। তবে নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্সও আলোচনায় উঠবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রকাশ্যে প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহের সমালোচনা করেছেন। বোর্ড সভায় এই নিয়েও কথা উঠতে পারে। দর্শক, সংবাদের এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। যে আপনাকে ধন্যবাদ। আমরা শিরোনামগুলো একটু দেখে আসি, তারপর সেটা নিয়ে আলোচনায় আসবো।
শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, অচল ৩৫ বিশ্ববিদ্যালয়, সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, হয়নি ক্লাস পরীক্ষা, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন প্রধানমন্ত্রী। রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে, প্রায় ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল, গ্যাসের উৎপাদন টানা কমছে। সমকাল শিরোনাম করেছে, নিয়ম না মেনে ৪ গ্রুপের ৬,৪৯৭ কোটির সুদ মাফ, কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়। এই খবরটি সবাই লিড করেছে আজকে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারাও শিরোনাম করেছে একইভাবে, অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, লাগাতার আন্দোলনে কোটা বিরোধীরা, দুর্নীতিতে কাউকে ছাড় নয়, কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। যুগান্তরের শিরোনাম, কোটি টাকার বেশি পদ বাণিজ্য, শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যয় স্কিম বাতিলের দাবি। রয়েছে দেশ রূপান্তর, তারা শিরোনাম করেছে, গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে, ১২৩ কোটি কারিগরি প্রশিক্ষক, শরীফার মামলা দ্রুত শুনানির উদ্যোগ, শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন। বণিক বার্তার শিরোনাম দেখব, দেশি বিনিয়োগে ভাটা, শীর্ষ আগ্রহীরাও বিনিয়োগ করেনি, ডলার সংকট ও উচ্চ সুদ হার, কর্মবিরতিতে শিক্ষকরা, ক্লাস পরীক্ষা হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ডেইলি স্টারের শিরোনাম দেখব, পেনশন প্রোটেস্ট ব্রিংস পাবলিক ইউনিভার্সিটি টু হল্ট, সিলেট সুনামগঞ্জ ব্রেস ফর অ্যানাদার স্পেল অফ ফ্লাড। এই শিরোনাম ছিল আজকের দৈনিক পত্রিকার। আমরা শীর্ষ পত্রিকাগুলোর যে শিরোনাম দেখলাম, সেখানে একটি বিষয় যে গতকালকে থেকে যে দেশে যে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে প্রত্যয় স্কিম, অর্থাৎ তারা যে সর্বজনীন পেনশন চাচ্ছে সেটির এগেনস্টে একটা দাবি ছিল, সেখান থেকে প্রত্যয় স্কিমের ঘোষণা করেছে সরকার, কিন্তু তারা সেটি আবার প্রত্যাহার করেছে। এই নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। চাচ্ছেন তারা, এটা তো আজকের সব পত্রিকারই মানে লিড স্টোরি, শিরোনাম করেছে সবগুলো পত্রিকাই। তারা যেভাবে চাইছেন, মোট তিনটি দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আন্দোলন করছে। এর মধ্যে একটি হচ্ছে প্রত্যয় স্কিমের প্রত্যাহার, আবার আরেকটি আছে হচ্ছে আপনার শিক্ষকদের হায়ার স্কেল, সর্বোচ্চ স্কেল যেটা, সেই স্কেলে যেখানে সিনিয়র সচিবরা যে স্কেলে বেতন পেয়ে থাকেন সেই স্কেলে অন্তর্ভুক্তিকরণ, এটাও একটা দাবি আছে। তবে কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু ওই স্কিমটা প্রত্যাহার, প্রত্যয় স্কিমের প্রত্যাহার চাইছেন তারা। তো এটা নিয়ে তারা আন্দোলন করতেই পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্লাস পরীক্ষা বর্জন করে মানে বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে একরকম জিম্মি করাই তো বলা যায়। এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে যে তাদের সেশন জট চলে যেতে পারে তারা। জি, এটা খুবই স্বাভাবিক আশঙ্কা। তো এটা সেই বিবেচনা এটা দুঃখজনক। শিক্ষকরা অবশ্য বলেছে যে আমরা এই সেশন জট যেন না হয়, বিশেষ ক্লাস নিয়ে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। এবং তাদের একটা অভিযোগও আছে যে আমরা যে আন্দোলন করছি, ফেডারেশনের সভাপতি উচ্চ মহল থেকে, সরকারি পক্ষ থেকে একটা ফোন দিয়ে যোগাযোগ করেনি, নেয়নি। আমরাও চাই যে এটি একটি সমাধান হয়ে যাক এবং আবারও ক্লাস পরীক্ষা চালু হোক, শিক্ষার্থীরা যেন শঙ্কায় না থাকে। আমরা অবশ্যই, আমি এরপরে যে একটি শিরোনাম, সেটি শিরোনাম করেছে তো অনেক পত্রিকায় উল্টো দিকে। ডেইলি স্টারের শিরোনাম যে বন্যা পরিস্থিতির বিষয়। আপনি জানেন যে দেশে যে ৪ দিন যাবৎ, কয়েকদিন যাবৎ বৃষ্টি চলছে, সেটি আরও আশঙ্কা সামনে। সিলেট সুনামগঞ্জে তারা বন্যার মোটামুটি দখল কাটিয়ে উঠে তারা কিন্তু তাদের ঘরে ফিরতে শুরু করেছিল পৌঁছানো, কিন্তু আবারও কিন্তু সেই একই রকম অবস্থা। তো আমি আগেও বলেছি যে সিলেটের বন্যা খুব কমন ইস্যু, যে উজানে মানে ভারতে মেঘালয়ে বৃষ্টি বেশি হলেই পাহাড়ের ঢলে পানি গড়িয়ে আসবে এবং নতুন এলাকা, নিচু এলাকা প্লাবিত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় করণীয়, কোনোভাবে তো ওই পানি আসা বন্ধ, তারা উঁচুতে আমরা নিচুতে, উজানে তারা ওই পানি আসা আমি বন্ধ করতে পারবো না, আলটিমেটলি চলে আসতেছে। আমাকে করতে হবে যেটি, যে পানিটা যাতে খুব সুন্দর প্রবাহ দিয়ে বয়ে বঙ্গোপসাগরে গড়াতে পারে। তো সেই জায়গাটাতে আমাদের দুর্বলতা বরাবরই রয়ে গেছে। নদী শাসন, নদী খননের নামে মানে কয়েক বস্তা বালু বা আপনার এই যে জিও ব্যাগ ফেলেই দায়িত্ব শেষ করে। সারা দেশেরই চিত্র অলমোস্ট এইটা, মানে উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এইটা অনেক পুরনো অভিযোগ। তো এই জায়গাটায় আন্তরিক না হলে এই সংকট থেকে সুনামগঞ্জ সিলেটবাসীকে দেখেন, আজকে মাত্র জুলাই মাসের 2 তারিখ, বন্যা তো শুরু হচ্ছে মাত্র, বৃষ্টি শুরু হচ্ছে, বর্ষা মৌসুমের, তাহলে আরো কেমন হতে পারে। এবং আমরা খবর জেনেছি যে সিলেট সুনামগঞ্জে বিপদসীমার
পর্যন্ত যেতে আর 2-3 সেন্টিমিটার বাকি আছে, কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত। গত রাতে মুহুরী নদী বিপদসীমার 100 সেন্টিমিটার উপরে ছিল, সেখানে 3টা জায়গায় বাঁধ ভেঙে 4টা গ্রাম ডুবে গেছে, 20,000-এর মতো মানুষ দুর্ভোগে, এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাওয়া গেছে যে একজন মারাও গেছেন সেখানে, আমরা নিশ্চিত হতে পারিনি। এটি এই যে আমরা কর্তৃপক্ষের নজরদারি করছি, এই কর্তৃপক্ষের নজরদারিটার ক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ আছে যে তারা বাস্তবায়ন করে? কারণ যখন বর্ষাকাল আসে তার আগে যদি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, সময়টা তো তখন সময় এখন না। সংস্কারের এই নদী খননের বা যাই বলেন, বাঁধ রক্ষা, এই কাজগুলো তো যখন শুকনো মৌসুম সেই সময়ই করার কথা, তখন খরচ কম হয়, কাজ করার সুবিধা হয়, কিন্তু তখন হয় না। যেমন আমি আরও একটা আশঙ্কার কথা আপনাকে জানিয়ে রাখি, যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে পাহাড়ি অঞ্চলগুলো, কিন্তু পাহাড়ের ঢালে আমরা জানি যে অনেক মানুষ বসবাস করে যাদের জায়গা জমি নাই। এই দেখবেন, আল্লাহ মাফ করুক, যেটা শুরু হয়ে যাবে যে পাহাড় ধসে অমুক জায়গায় এতজন মারা গেছে, অমুক জায়গায় এতজন চাপা পড়েছে, কিন্তু সারা বছর জুড়ে এটি নিয়ে কোনো পদক্ষেপ ছিল না। আমাদের দুঃখজনক ইতিহাসই এইটা, যে আমরা যখন যে সংকটটা সামনে চলে আসে তখন একটু হয়তো নড়ে চড়ে বসি, কিছু একটু করতে চাই, যখন করা যায় না বা করার সুযোগ থাকে না সব ক্ষেত্রেই। জি, আপনার কথা ধরে আমিও চাই যে এই ধরনের বিষয়গুলো যেন না ঘটে, যে বন্যা পরিস্থিতির শিকার হওয়া, ঘরবাড়ি ছেড়ে যখন একটা মানুষ অন্য জায়গায় থাকে সেটি কিন্তু অত্যন্ত কষ্টদায়ক, এবং যেটি বলছিলেন যে পাহাড় ধসে মৃত্যুর আশঙ্কা হয়, তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এই দুটো বিষয়ই যেন আগে ভাগেই সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করে, সেটি আমরা প্রত্যাশা করি। আগের শিরোনামের সাথে আরেকটি শিরোনামও আছে। দেশ রূপান্তর একটি পত্রিকার শিরোনাম করেছে আজকে যে গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে, অর্থাৎ আমি একটু আপনাকে বলে দিই যে 123 কোটির কারিগরি প্রশিক্ষণ, মানে যারা এই 123 কোটি টাকার বিটাক এটি অনুদান দিয়েছে, যে যারা গরিব আছে, অশিক্ষিত আছে, তাদেরকে নানাভাবে কারিগরি শিক্ষা দিয়ে তারা যেন কিছু করে খেতে পারে। কিন্তু এখানে শিরোনাম করেছে এইভাবে যে এটা মধ্যবিত্ত, উচ্চবিত্ত তাদের পেটে গেছে, প্রকল্প বাস্তবায়ন যারা করবে তারাও খেয়েছে, এবং এখানে অনেক আছে গ্র্যাজুয়েশন করা, তারাও এই ছোট ছোট প্রশিক্ষণগুলো নিয়েছে। তো সবগুলো শিরোনামই একই ক্যাটাগরির। আপনার কাছে এইটা নিয়েও একটু কথা বলতে চাই, আপনি কি মনে করেন? এটা তো কি বলবো, নতুন কিছু কি, এই যে মানে মূল শিরোনামটা আছে গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে। তো গরিবের এই মুহূর্তে আমি মানে বলতে চাচ্ছি যে এই মুহূর্তে সরকারের যতগুলো সামাজিক কর্মসূচি আছে, আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কর্মসূচিগুলোর অর্ধেকটাও যদি পূর্ণ বাস্তবায়ন, সঠিক বাস্তবায়ন হতো, তাহলে সত্যিকার অর্থেই মানে যারা প্রশিক্ষিত হওয়ার কথা তারা ভোক্তা শ্রেণী, সুবিধাভোগীরা ভালো থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। জি, আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশ জুড়ে টানা বৃষ্টিতে আজও দুর্ভোগ, আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস। সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা। দীর্ঘ ৭৭ বছর পর ফের চালু হচ্ছে রাজশাহী কলকাতা ট্রেন সার্ভিস। এখনও সিদ্ধান্ত হয়নি রুট নিয়ে, যাত্রীর পাশাপাশি পণ্য বহনের দাবি ব্যবসায়ীদের। এবং রাজধানীর নিত্য বাজারে বাজেটের নেতিবাচক প্রভাব, ঘোষণার বাইরেও বেড়েছে অনেক পণ্যের দাম, সাধারণের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।